এবারে আমি যেটা শুরু করব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মেইনলি ডিল করে হচ্ছে দুটো জিনিস নিয়ে, একটা শেপ আর একটা হচ্ছে সাইজ। এর দুটো হচ্ছে পার্ট। একটাকে আমরা করি হচ্ছে শেপ, অবজেক্টের শেপ, আর তার সাথে সাথে আমরা সাইজটাকে দেখাই। তাহলে শেপ আর সাইজ এই দুটো নিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, কমপ্লিট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। নাহলে ড্রয়িং তো আমরা সবাই জানি, তো সেখানে যে কোনো ড্রয়িং করাই যায়, একটা সার্কেল আঁকা যায় বা একটা যদি আমরা একটা কুঁড়ে ঘর আঁকি বা একটা মানুষ আঁকি তাহলে সেটা ড্রয়িং। কিন্তু সেটা তখনই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হবে যতক্ষণ সেই পারফেক্ট শেপের সাথে আমরা প্রপার সাইজটাকে অ্যাটাচ করছি। তো এইখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কি করে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তার যে বেসিক জিনিসগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শিখব। তো প্রথম যেটা এখানে, তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর শেপ আর সাইজ। শেপ কিভাবে আসছে? একটা শেপ আসছে হচ্ছে, আমি যদি এরকম একটা লাইন ড্র করি, তিনটে লাইনকে আমি ড্র করলাম, তিনটে স্ট্রেট লাইন দিয়ে একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম। এই ট্রায়াঙ্গেল, তাহলে এটা একটা শেপ। আমরা এইভাবে একটা শেপ বানাতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল, একটা স্কোয়ার, আমরা এরকম ভাবে শেপ বানাতে পারি। এবার সেই শেপটা, এটা যদি হয় একটা 2D ফিগার, তাহলে সেই 2D ফিগারের সাথে আমরা কিন্তু একটু মডিফাই করে সেটাকে 3D ফিগারেও কনভার্ট করতে পারি। তাহলে পুরোটাই হচ্ছে শেপ। তাহলে এই শেপ তৈরি করতে গেলে যেগুলো লাগছে সেটা হচ্ছে এই লাইনটা, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এখানেও লাইন, এখানেও লাইন। তাহলে কি হচ্ছে, আমরা যেটা দেখছি, লাইন ছাড়া আমরা কিন্তু কোনো শেপ পেতে পারি না। তাহলে এইভাবে যদি আমরা একটা এরকম লাইন ড্র করি, এটাও একটা লাইন, একটা স্ট্রেট লাইন ড্র করলাম। ঠিক একইভাবে আমরা এখান থেকে আর একটা স্ট্রেট লাইন ড্র করলাম। লেন্থটা আনইভেন হতে পারে একটু আধটু, তো আমি এখানে দুটো স্ট্রেট লাইন ড্র করেছি। আবার দেখো, এখান থেকে আমরা যদি এই একটা লাইন জয়েন করি, তাহলে যে কোনো একটা পজিশন নিয়ে একটা হরাইজন্টাল লাইন যদি আমরা ড্র করি, তাহলে একটা মিনিংফুল ফিগার তৈরি হয়, যেটা হচ্ছে অ্যালফাবেট এ। তো এই অ্যালফাবেট এ, তো এটা একটা অ্যালফাবেট। ঠিক একইভাবে আমরা বি, সি, ডি, ই, এফ, একদম জেড পর্যন্ত, ইভেন 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ফিগার আমরা ড্রয়িং করতে পারি। তো সেই ড্রয়িং করতে গেলে আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে লাইন। তাহলে এখানেও আমরা লাইন করেছি। আমরা যদি এরম ভাবে একটা এই ছবিও আঁকি, একটা ইনকমপ্লিট সার্কেল, একটা কার্ভ লাইন, তাহলে সেখানেও আমরা দেখছি লাইন আছে। এটাকে সি এর মতো দেখতে, বা যদি সিও বলি, তাহলে সেখানেও দেখছি যে সিটা হচ্ছে একটা লাইন দিয়ে তৈরি হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা এটাকে জয়েন করে দিই, তাহলে এটা একটা ও তৈরি হয়ে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে লাইন না ছাড়া আমরা লেখা বা আঁকা কোনোটাই করতে পারি না। মানে আমরা যদি কোনো কিছু রাইট করি তাহলেও লাগছে লাইন, আমরা যদি কোনো কিছু ড্রয়িং করি তাহলেও লাগছে হচ্ছে লাইন। তাহলে লাইন ছাড়া আমাদের রাইটিং বা ড্রয়িং দুটোই কিন্তু ইম্পসিবল। তাহলে সেখানে আমাদের লাইন প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ লাইন অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্লাসিফিকেশনস অফ লাইন। মানে একটা লাইন কি জিনিস এবং লাইনটা কিভাবে, লাইনের কি কি ক্লাসিফিকেশন আছে বা টাইপস আছে। তো সেটা জানতে গেলে আমাদের প্রথম প্রথম শুরু করতে হবে লাইনের সোর্স কি। তাহলে আমরা যদি একটা এখানে পয়েন্ট ড্র করি, সেই পয়েন্ট থেকে আমরা একটা এইভাবে যদি টেনে নিয়ে একটা লাইন ড্র করলাম, তাহলে এটা একটা লাইন হলো অবশ্যই। তো সেই লাইনটা যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ লাইন এই ছবিটা দিয়ে, তাহলে ব্যাপারটা বোঝাটা একটু শক্ত হতে পারে। আমি আর একবার চেষ্টা করছি। ধরো আমি এখানে একটা পয়েন্ট করলাম, সেই পয়েন্টটাকে এই দিকে টেনে নিয়ে এলাম, তাহলে কি দাঁড়ালো? একটা স্ট্রেট লাইন। তাহলে যে ছবিটা বা ফিগারটা বা ইলাস্ট্রেশনটা হলো, সেটা দাঁড়ালো একটা স্ট্রেট লাইন। এই লেন্থটাকে কিন্তু আমরা ধরছি না এখন, যে এটা কতটা লম্বা, এটা কতটা লম্বা, সেটা ধরছি না। আমাদের জানতে হবে যে লাইনটা কি। সেটা জানার জন্য আমি প্রথমে কি করলাম, একটা পয়েন্ট করলাম, একটা পয়েন্ট থেকে আমরা এদিকে টেনে নিয়ে এলাম। তো তাহলে দেখা যাচ্ছে যখন আমরা টানছি সেটা কিন্তু একটা ডিরেকশনেই হচ্ছে। মানে
ব্যাপারটা বুঝতে হবে, যখন এটাকে এই দিকে টানছি তখন দিকটা হচ্ছে এইটা, যখন এটাকে এই দিকে টানছি তখন দিকটা হচ্ছে এইটা। তাহলে ডাইরেকশনটাকে যদি আমরা ফিক্স করে পয়েন্টকে টেনে নিয়ে যাই তাহলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে একটা লাইন। তার মানে এই যে পয়েন্ট একটা করলাম, সেই পয়েন্টকে যদি এরকম ভাবে আমরা টেনে নিয়ে যাই তাহলে সেটাই দাঁড়াবে একটা লাইন। তাহলে সেটা কি লাইন? স্ট্রেট লাইন। আবার একইভাবে একটা পয়েন্ট থেকে যদি এইরকম ভাবে আমরা ঘুরিয়ে নিই তাহলে দাঁড়াচ্ছে কার্ভড লাইন। তাহলে লাইন তো দু রকমের, একটা হচ্ছে স্ট্রেট আর একটা হচ্ছে কার্ভ। দুটো টাইপের লাইন হয়, একটা হচ্ছে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে কার্ভড লাইন। তাহলে আমি এখানে দুটোই আঁকছি, একটা স্ট্রেট একটা কার্ভ। কিন্তু লাইনটা কি, লাইনের বেসিসটা কি? দুটো লাইনেরই বেসিস কিন্তু হচ্ছে পয়েন্ট। এই যে পয়েন্ট করলাম, পয়েন্ট। তাহলে পয়েন্ট থেকে আমরা লাইন কি করে পাবো? একটা পয়েন্ট থেকে যদি আমরা এই দিকে টেনে নিয়ে যাই তাহলে যেটা ফিগার তৈরি হচ্ছে সেটাই লাইন। তার মানে যদি আমরা এটাকে পরিষ্কার করে বলি বা এক্সপ্লেন করি যে একটা পয়েন্টকে যদি আমরা পয়েন্টের পাথটাকে ড্র করি বা আমরা একটা পয়েন্টকে যদি মুভ করাই তার মোশনটা ট্রেস করি, সেই মোশনটাকেই আমরা বলছি লাইন। মানে এই ব্যাপারটা কি দাঁড়ালো, একটা পয়েন্ট প্রথমে স্ট্যাটিক কন্ডিশনে আছে, সেই পয়েন্টটাকে আমরা চাইছি এটা এই স্পেসের উপর মুভ করবে, কোনো একটা ডিরেকশনে মুভ করবে বা সবসময় যদি চেঞ্জ করতে থাকে ডিরেকশন, যে একবার আছে এইরকম ডিরেকশনে, একবার এইরকম, একবার এইরকম, একবার এরকম, একবার এরকম, বারবার যদি ডিরেকশন চেঞ্জ করে তাহলে যে লাইনটা তৈরি হচ্ছিল সেটাকে আমরা বলবো কার্ভ লাইন। তাহলে লাইন কি? লাইন is locus of a point. A line is locus of a point. তার মানে একটা পয়েন্টকে যদি আমরা, লোকাস কি জিনিস? লোকাস আমরা শুনেছি পরীক্ষায়, এই স্কুলে আমরা কিন্তু পড়াশোনা করেছি লোকাস। তো এখানে একটা পয়েন্টকে যদি মুভ করাই তার মোশনটাকে যদি ড্র করি বা ট্রেস করি, লোকাস মানে হচ্ছে ট্রেসড আউট পাথ। পাথ মানে যখন কোনো কিছু মুভ করে সেই মোশনটাকে যদি আমরা ড্র করি বা একটা কোনো কিছু দিয়ে দেখাই তাহলে যেটা আসে সেটাই হচ্ছে লাইন। তাহলে লাইন হচ্ছে লোকাস অফ আ পয়েন্ট। এবারে স্ট্রেট লাইন কখন হয়? স্ট্রেট লাইন হচ্ছে যখন লাইনটা মুভ করছে ইউনিডিরেকশনালি। তখন পয়েন্টটা মুভ করছে উইদাউট চেঞ্জিং এনি ডাইরেকশন, মানে ইউনি ডাইরেকশনালি, মানে যে কোনো একটা ডাইরেকশন, যেমন এটা, যেমন এটা, যেমন এটা, যেমন এটা, যেমন এটা, তো তখন আমরা বলছি স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন কি না? স্ট্রেট লাইন হচ্ছে when the point moves without changing the direction, মানে যখন একটা পয়েন্ট মুভ করে কোনো ডাইরেকশন চেঞ্জ না করে তখন সেটাকে আমরা বলছি স্ট্রেট লাইন। আর কার্ভ লাইনটা কি হবে? যখন একটা পয়েন্ট মুভ করবে উইথ কন্টিনিউয়াসলি চেঞ্জিং ডাইরেকশন। যখন কার্ভ লাইনটা কি হবে? যখন কন্টিনিউয়াসলি চেঞ্জিং ডাইরেকশন, মানে ডাইরেকশন বারবার চেঞ্জ করতে করতে যদি পয়েন্টটা মুভ করে, যেমন এইটা আমি করলাম, তো তাহলে সেটা যে লাইনটা দাঁড়াবে বা যে পাথটা তৈরি হবে সেই লাইনটার নাম হচ্ছে কার্ভ লাইন। ছোট করে আমরা বলি কার্ভ। ঠিক আছে, ছোট করে আমরা বলি হচ্ছে কার্ভ। একটা হচ্ছে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে কার্ভ লাইন বা কার্ভ। তাহলে এই হচ্ছে দুটো টাইপের লাইন। তো এই দুটো টাইপের পর, মানে এই লাইনের টাইপের পর এবার আমরা দেখবো হচ্ছে লাইন ব্রডার ক্লাসিফিকেশন, মানে আরো বড় করলে আরো কি কি টাইপের ক্লাসিফিকেশন আসে বা আরো যে টাইপস গুলো আছে যেগুলো আমরা ড্রয়িং এ ইউজ করি সেইগুলো আমরা দেখবো।
এ প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে লাইনের থিকনেসটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন লাইন ড্র করি তখন একই রকম থিকনেস কিন্তু মেনটেন করি না। আমি এখানে দেখাচ্ছি। এটাকে আরেকবার যদি করি, না আসছে না, যাই হোক, এখানে কন্টিনিউয়াস থিক লাইন যেটা আমরা একটু মোটা করে দেখাই সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। এই কন্টিনিউয়াস থিক লাইনটা ড্রয়িং এ ব্যবহার হয় কোথায় কোথায়? আমরা যখন শীটে মার্জিন ড্র করব এই লাইনটা কাজে লাগাবো। মার্জিনের সাথে যখন আমরা এই জিনিসগুলো করব, ভিজিবল এজ অর সারফেসেস, ভিজিবল এজ বা সারফেস যখন আমরা দেখাতে যাই তখন আমাদের এই কন্টিনিউয়াস থিক লাইনটা লাগে। এই লাইনটার আরো নাম আছে। এই লাইনটাকে আমরা বলি বর্ডার লাইন, ফুট লাইন, অনেক সময় বলি সলিড লাইন। ঠিক আছে? তো এই লাইনটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন, যেটা সবসময় ইউনিফর্মলি থিক হবে, ডার্ক হবে। সেই ডার্ক লাইনটা আমরা ড্র করি হচ্ছে মার্জিন ড্রয়িং করার জন্য, এবং যে এজগুলো অবজেক্টের যে এজগুলো ভিজিবল, যে সারফেসটা ভিজিবল সেটা ড্রয়িং করার জন্য আমরা এই কন্টিনিউয়াস থিক লাইনটা ইউজ করি। নেক্সট যেটা আসে সেটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কন্টিনিউয়াস থিন লাইন। কন্টিনিউয়াস থিন লাইনটা, এটা থিন লাইন মানে থিন লাইন, খুব হালকা হবে। তো এখানে আলাদা করে এটা আমি আর আলাদা করে দেখছি না, আমি শুধু এখানে লিখে দিচ্ছি তাহলেই পরিষ্কার বোঝা যাবে। এটা থিক লাইন যেটা একটু মোটা হবে, এটা থিন লাইন। এই থিন লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেকগুলো জায়গায় ব্যবহার হয়। কোথায় কোথায় ব্যবহার হয়? ড্রয়িং এর ডাইমেনশন ড্র করতে যখন আমরা সাইজ বা ডাইমেনশন শো করি, সেই লাইনটাকে আমরা বলি ডাইমেনশন লাইন, সেই লাইনটা হবে হচ্ছে থিন লাইন। ডাইমেনশন করার জন্য আর একটা লাইনের দরকার পড়ে, যেটাকে অবজেক্টের এজ থেকে এক্সটেন্ড করতে হয়, সেই লাইনটা হচ্ছে এক্সটেনশন লাইন। তো সেই লাইনটাও কিন্তু থিন লাইন, কন্টিনিউয়াস থিন লাইন। এর সাথে আর যেটা লাগে, এটা এক ধরনের ডাইমেনশন লাইন। যখন ড্রয়িং এ কিছু নোট অ্যাটাচ করতে হয় তখন এই লাইনটা কাজে লাগে, লিডার লাইন বা পয়েন্টার লাইন। প্রজেকশন লাইন হচ্ছে, যখন আমরা এটা প্রজেকশন চ্যাপ্টারে আমরা শিখবো, যখন কোনো কিছুকে আমরা প্রজেক্ট করি সেই ইমাজিনারি প্রজেকশন রেটা আমরা এই থিন লাইন দিয়ে দেখাই, তো সেই প্রজেকশন লাইনটা থিন লাইন। লাস্ট লাইনটা হচ্ছে হ্যাচ বা সেকশন লাইন। এই হ্যাচ লাইন বা সেকশন লাইনটা তৈরি হয় যখন কোনো কিছুকে আমরা কাটি এবং কাটার পর সেই রিমুভড অবজেক্টটা বা পোর্শনটা, অবজেক্টের রিমুভ পোর্শনটাকে যখন আমরা শো করতে যাই, তো সেটার যে কি মেটেরিয়াল সেটা কিন্তু
পরিষ্কার উঠে আসে। তো সেই মানে মেটেরিয়ালটাকে শো করার জন্য, কাট সারফেসের মেটেরিয়ালটাকে শো করার জন্য আমরা যে লাইনটা ইউজ করি সেটাকে বলি হচ্ছে সেকশন লাইন। তো এটা একটা গ্রুপ অফ লাইনস সাধারণভাবে। তো সেই সেকশন লাইনটাও কিন্তু থিন লাইন হয়। এরপরে যে টাইপ সিটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিস লাইন। এর নামটাই এবং এর কাজটাও তাই। অ্যাক্সিস বা সেন্টার লাইন আমরা যখন করি কোনো অবজেক্টের সেন্টার লোকেট করতে গেলে বা অ্যাক্সিস লাইন ড্র করতে গেলে যে লাইনটা করি সেটা হচ্ছে এই লাইন। এই লাইনটা থিন চেন, এটা ইমাজিনারি লাইন, কেননা অ্যাক্সিস কিন্তু এক্সিস্ট করে না। এটা মনে রাখতে হবে, কোনো অবজেক্টের অ্যাক্সিস এক্সিস্ট করে না, এক্সিস্ট করে হচ্ছে এজ। তাহলে যেগুলো এক্সিস্ট করে সেই লাইনগুলো সবসময়ই ডার্ক লাইন হয়, আর যেটা নন এক্সিস্টিং লাইন সেগুলো সবকটা থিন লাইন হয়। আমরা যখন কোনো ড্রয়িং স্টার্ট করি তখন সেটা হালকা করে করি, এবং যখন সেটা আমরা বুঝে যাই যে ঠিকঠাক আছে, কমপ্লিট আছে বা পারফেক্ট হয়েছে, সেটাকে আমরা ডার্ক করে নিই। তো তখন কি হয়, আমরা যখন কনস্ট্রাক্ট করি সেই লাইনটা থিন লাইনে করি। তো সেই কারণে এই কন্টিনিউয়াস থিন লাইনকে অনেক সময় আমরা কনস্ট্রাকশন লাইনও বলে থাকি। মানে এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, সেটার নাম, তার চেহারাটা হচ্ছে কন্টিনিউয়াস থিন। তো সেটা এই কেসগুলোতে ড্রয়িং করতে গেলে কাজে লাগে। তো সেই কেসগুলোতে কি হয়, যখন ড্রয়িং হচ্ছে তখন প্রত্যেকটা লাইন কিন্তু থিন, মানে কনস্ট্রাকশন লাইন এই পারপাজে ব্যবহার হয়, এবং সবকটাই ইমাজিনারি। এগুলো প্রত্যেকটা হচ্ছে ইমাজিনারি। এইখানে ভিজিবল এজটা এক্সিস্ট করে, তো সেই ভিজিবল এজটা এক্সিস্ট করে বলে সেটা হবে ডার্ক। বাদ বাকি কিন্তু সব লাইন, এই এই যে লাইনগুলো থিন লাইন। এরপরে আমি এখানটাকে ইরেজ করে দিচ্ছি, এর পরের জিনিসগুলো শো করব। টাইপ ডি, এতক্ষণ এ বি সি হলো, তো টাইপ ডি তে আছে হিডেন লাইন বা ড্যাশড লাইন। এই হিডেন লাইন বা ড্যাশড লাইনটা দেখতে এইরকম। এটাও কিন্তু ডার্ক, এটা মোটেও থিন নয়, এটা থিক লাইন, যদিও ব্রোকেন হয়। এই লাইনটা হচ্ছে তোমার 2 থেকে 3 মিলিমিটার করে এই লাইনগুলোর লেন্থ, মাঝখানে গ্যাপটাও মোটামুটি একই রকম থাকে, 2 মিলিমিটার মতো, 2 থেকে 3 মিলিমিটার। তাহলে এটা একটা ইউনিফর্ম লাইন, যদিও কন্টিনিউয়াস নয়, লাইনটা হচ্ছে ব্রোকেন, মানে ছোট ছোট ড্যাশ দিয়ে তৈরি। ড্যাশগুলোর লেন্থ যেটা বললাম 2 থেকে 3 মিলিমিটার, মাঝখানে গ্যাপটাও তাই। এর আগে অ্যাক্সিস লাইন দেখালাম, তো অ্যাক্সিস লাইনেও যে লাইনটা আমরা ড্রয়িং করি সেখানেও কিন্তু থিন চেন ড্যাশ। তাহলে ওই থিন চেন ড্যাশ লাইনে ছোট ড্যাশ আর বড় ড্যাশ, এই এদের প্রপোর্শনটা মোটামুটি ভাবে 1:8 হয়, মোটামুটি ভাবে। ওটা যদিও মেনে মানে কমপ্লিটলি মেনে চলা সম্ভব নয়, চোখে দেখে চোখের আন্দাজে করতে হয়, আই এস্টিমেট করে। তো ওটা মোটামুটি 1:8, মানে ছোট ড্যাশ আর বড় ড্যাশের রেশিওটা হচ্ছে 1:8। এই হিডেন লাইন বা ড্যাশ লাইন কোথায় কাজে লাগে, যখন কোনো কিছু ইনভিজিবল হয়। ইনভিজিবল এজ বা সারফেস বাউন্ডারি, এই কেসে আমরা ব্যবহার করি হচ্ছে হিডেন লাইন বা ড্যাশ লাইন। তার মানে এর আগের যে আলোচনা করলাম, যেটা মুছে দিয়েছি আমি অলরেডি, তো সেখানে টাইপ এটা ছিল আউটলাইন, বর্ডার লাইন, সলিড লাইন। তো সেই লাইনটা ছিল হচ্ছে কন্টিনিউয়াস ডার্ক লাইন। তাহলে সেইখানে আমরা লিখেছিলাম ভিজিবল এজ,
তার মানে এজ যদি ভিজিবল হয়, কোনো অবজেক্টের এজ গুলো যদি ভিজিবল হয় তাহলে কন্টিনিউয়াস থিক লাইন, আর যদি ইনভিজিবল হয় তাহলে এটা এই রকম লাইন হবে, ড্যাশড লাইন। আর যদি সেটা এক্সিস্ট না করে তখন সেটা কনস্ট্রাকশন লাইন হবে। কাটিং প্লেন লাইন, এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। যাদের এরপরে মেকানিক্যাল বা সিভিল নিয়ে কাজ করবে তো সেখানে আমরা সেখানে দেখতে পাই এই জিনিসটার অ্যাপ্লিকেশন। তো কোনো অবজেক্টকে যদি আমরা ইমাজিন করি যে কোনো প্লেন, মানে ধরো ছুরি কাঁচি টাইপের কোনো প্লেন দিয়ে কাটা হবে, মানে তাদের কাটারের যে সারফেসটা সেটাকে আমরা যদি একটা প্লেন হিসেবে ভাবি, তো 2 ডাইমেনশনালি সেই প্লেনটার যে চেহারাটা আমাদের বা সারফেসে আসবে বা বোর্ডে আসবে বা শিটে আসবে সেটা হচ্ছে একটা লাইন। সেই লাইনটার নাম হচ্ছে কাটিং প্লেন লাইন। মানে যদি আমরা ভাবি এইরকম হতে পারে, ধরো এরকম ভাবে একটা রাইট সার্কুলার কোনকে যদি আমরা দেখাই তাহলে এখান থেকে কিন্তু এই ইনভিজিবল পার্টটা এখান থেকে দেখা যাচ্ছে, এই যে বাউন্ডারিটা আমরা করেছি সেই বাউন্ডারিটা ভিজিবল, তাহলে সেটা ডার্ক লাইন, কন্টিনিউয়াস ডার্ক লাইন। এই যে পার্টটা আমি করলাম এই পার্টটা হচ্ছে সেখানে এই ড্যাশ লাইন দিয়ে আমরা করলাম। আর এইখানে যদি কাটিং প্লেন দেখাতে যাই তা এইভাবে ভাবতে পারি, এইভাবে আমরা ভাবছি যে একটা সারফেসকে কেটে ফেলবো, মানে একটা একটা কাটিং প্লেন। এই পয়েন্ট লাইনটা হচ্ছে বা এটা হচ্ছে একটা কাটিং প্লেন। এই পুরো জিনিসটাকে যদি আমরা 2 ডাইমেনশনালি ইমাজিন করি তাহলে কি পাবো? তাহলে যেটা পাবো, তাহলে পাবো হচ্ছে একটা এই রকম ট্রায়াঙ্গেল, আর এইটার জন্য এই সারফেসটার জন্য একটা লাইন। এই লাইনটার নামই হচ্ছে কাটিং প্লেন লাইন। যদিও এটা এরকম কন্টিনিউয়াস নয়, সেই লাইনটা হবে হচ্ছে এইরকম। এর এন্ড দুটো থিক হয়, মাঝখানটা হবে থিন চেন ড্যাশ। মানে আমরা এখানে লিখতে পারি এই পোর্শনটা থিক, এটা থিন চেন, আর এটাও আবার থিক, এটাও আবার থিক। তো তাহলে থিক থিন অ্যান্ড থিক এই কম্বিনেশন করে কাটিং প্লেন লাইনটা পাবো। তো এই লাইনটা যদি আমরা এইটা বলা যেতে পারে কাটিং প্লেন লাইন। তো এই কাটিং প্লেন লাইন মানে এরকম লাইনটা ড্র করলে তাহলে যে পিকচারটা আসে আর কি, তাতে উপরের পোর্শনটা আমরা রিমুভ করে দিই, নিচের পোর্শনটা থেকে যায়। মানে আলটিমেটলি এই জিনিসটা দেখতে লাগবে এইরকম। উপরের পোর্শনটা আমরা রিমুভ করে দিয়েছি, তো সেটা আর আলাদা করে দেখালাম না, কাটার পর ছবিটা আসবে এইরকম। কিন্তু সেই যে সারফেসটা ওখানে তৈরি হচ্ছে, যেটা 3D করলে এইরকম একটা চেহারা আসে, একটা ইলিপসের চেহারা নেয়, তো সেই ইলিপসটাকে দেখাতে গেলে আমাদের লাগবে হচ্ছে হ্যাচ লাইন বা সেকশন লাইন। তো এটা হচ্ছে কাটিং প্লেন লাইন। তো কাটিং প্লেন লাইনের পরে আমরা দেখবো এইটা শর্ট ব্রেক লাইন। অনেক সময় অবজেক্টের সারফেস গুলো ইভেন হয় না বা সেটাকে পরিষ্কারভাবে মেজার করাও যায় না, তো তখন আমরা ইউজ করি সেই যে সারফেসটা সেটাকে আমরা দেখাই হচ্ছে এই শর্ট ব্রেক লাইন দিয়ে। আবার অনেক সময় একটা অবজেক্ট এত বড় হয় যেটা ড্রয়িং শিটে অ্যাকোমোডেট করা যায় না, ড্রয়িং শিটে ছোট করে আঁকতে হয়। তাহলে আমরা ধরো ফর এক্সাম্পল একটা বিশাল বড় রেক্ট্যাঙ্গেল আমরা আঁকতে যাচ্ছি, তো সেই রেক্ট্যাঙ্গেলটা পুরোটা আসবে না। মানে রেক্ট্যাঙ্গেলটার লেন্থটা, এই লেন্থটা হচ্ছে 1.5 মিটার। আমাদের ড্রয়িং শিট তো অনেকটাই ছোট, সেখানে আমরা এফেক্টিভলি 700 থেকে 750 মিলিমিটার মতো পেতে পারি, ম্যাক্সিমাম পেতে পারি। তো সেইখানে যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে ধরাতে হয় তাহলে আমরা খুব সিম্পলি কেটে ফেলতে পারি যে একটা দিক ফিক্সড আর একটা দিক
এই করে দিতে পারি। এর মানে হচ্ছে যে এটা এখানে ফিক্স নয়, এটা আরেকটু আছে, টু বি কন্টিনিউড। তাহলে সেটা আমরা এই পোর্শনটা আঁকতে পারি, নাও পারি। এটা যদি ইচ্ছে করলে নাও আঁকি তাহলেও বোঝা যাবে যে এটা আরো আছে, টু বি কন্টিনিউড। তো এই লাইনটাকে আমরা বলি শর্ট ব্রেক লাইন। এটা কিরকম হয়, এটা চেহারাটা হচ্ছে এইরকম, থিন ওয়েভি। তাহলে শর্ট ব্রেক লাইনটা হচ্ছে থিন ওয়েভি, যেখানে দরকার সেখানে আমরা অ্যাপ্লাই করি। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে একটাই আছে। এরপর যখন ওই রেক্ট্যাঙ্গেলের যে এক্সাম্পলটা দিলাম শর্ট ব্রেক লাইনের জন্য, সেটা যদি অনেকটাই বড় হয়, মানে একটা লাইন, মানে লাইনের দুটো এন্ড, তাদের ডিস্টেন্স হচ্ছে ধরো প্রায় 1 কিলোমিটার লম্বা, মানে একটা 1 কিলোমিটার মতো লম্বা লাইন যদি আমাদের ড্র করতে হয়, যেটা কিনা কোনোভাবেই পসিবল নয় ছবিতে, মানে ড্রয়িং শিটে ধরানো, তো তাহলে কি করতে হবে, তখন আর শর্ট ব্রেক লাইন দিয়ে হবে না, তখন যেটা হবে সেটা হচ্ছে লং ব্রেক লাইন। এই লং ব্রেক লাইনটা কিরকম হয়, এটা হয় থিন জিগজ্যাগ। থিন জিগজ্যাগ এই লাইনটা হচ্ছে লং ব্রেক লাইন। তাহলে মোটামুটি এই লাইনস গুলোই আমরা কাজে লাগাই বা আমাদের ড্রয়িং এর জন্য কাজে লাগে। মেনলি প্রথম দিকে যেগুলো করলাম সেগুলো তো ফার্স্ট ইয়ারের জন্য লাগবেই, এরপরেও কখনো কখনো ক্ষেত্রে আমাদের এই লাইনস গুলো কাজে লাগে, এই যে EFG এগুলো কাজে লাগে। বেশ, এখানে লাইন তো শেখা হলো যে একটা লাইন কি করে তৈরি হয়, বা লাইনের কি কি টাইপস আছে, বা তাদের কি কি অ্যাপ্লিকেশনস আছে, সেগুলো মোটামুটি শেখা হলো। হুম। এবারে ড্রয়িং শিটে যখন আমরা মার্জিন ড্র করি, মার্জিন না করলে কিন্তু একটা ড্রয়িং শিটে ড্রয়িং করা যাবে না। ড্রয়িংটা করতে গেলে আগে মার্জিন ড্র করতে হবে। তো সেখানে একটা আমরা দেখে নিই। এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এই রেক্ট্যাঙ্গেলটা ধরো হচ্ছে ড্রয়িং শিট। এই ড্রয়িং শিটের ভেতরে আরেকটা রেক্ট্যাঙ্গেল আমি করছি। মোটামুটি এইটা হচ্ছে মার্জিন। তাহলে এখানে আমি যদি লিখি, এটা হচ্ছে বাইরেরটা হচ্ছে ড্রয়িং শিট, আর ভেতরেরটা হচ্ছে মার্জিন। এই ভেতরের মার্জিনটার ডাইমেনশন এক একটা কলেজে বা এক এক জায়গায় এক এক রকম দেয়। কোথাও থাকে হচ্ছে এটা 20 মিলিমিটার, এগুলো 10 10 10, কোথাও থাকে এটা 25, এটা 15 15 15, বা আলাদাও হতে পারে। আমরা এই জায়গায় নেম প্লেট বা টাইটেল ব্লক হিসেবে রাখি এই জায়গাটা, নেম প্লেট বা টাইটেল ব্লক, নেম প্লেট করি। তো এটা হচ্ছে বটম রাইট কর্নারে নেম প্লেটটা করি, আর এই স্পেসটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস, এই জায়গায় ড্রয়িং। তো মার্জিনটা এটা তো কলেজে বলেই দেবে, কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মার্জিনটা কি করে করতে হয়। তো সেটা কি করে করতে হয় একটু দেখি। এই স্কেলটা দিয়ে আমরা কিন্তু এখানে মেজার করব, যে মেজারমেন্টটা দেওয়া থাকবে সেই মেজারমেন্টটা আমরা এখান থেকে মার্ক করব। ঠিক আছে, যে এইখান থেকে আমরা একটা পয়েন্ট মার্ক করলাম, এই পয়েন্ট মার্ক করলাম। এবারে এটাকে যদি আমরা আবার ভার্টিক্যালি যদি ধরি,
এটাকে ভার্টিক্যালি করা যাচ্ছে না, আচ্ছা দরকার নেই। তো আমরা যে ডায়াগোনাল স্কেলটা আমাদের ইনস্ট্রুমেন্ট বক্সে থাকবে, সেই আমি এখানে রুলার দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। তো ডায়াগোনাল স্কেলটাকে প্রথমে হরাইজন্টালি ধরে, এইভাবে ধরে একটা মেজারমেন্ট আমরা বাঁদিক থেকে নেব। তারপরে এটাকে এই যে পয়েন্টটা মার্ক করবো, যে ডাইমেনশনটা দেওয়া থাকবে তার উপর ভার্টিক্যালি আমাদের ডায়াগোনাল স্কেলটাকে ধরতে হবে। ধরে উপর থেকে একটা মেজারমেন্ট নিয়ে একটা ফাইনাল পয়েন্ট আমরা মার্ক করব। এইভাবে চার কোণে চারটে পয়েন্ট আমরা মার্ক করে নেব, যে ডাইমেনশন দেওয়া থাকবে সেটাকে এই ডায়াগোনাল স্কেলকে একবার হরাইজন্টালি একবার ভার্টিক্যালি প্লেস করে আমাদের এই চারটে কর্নার নিয়ে নিতে হবে। তারপরে টি বসিয়ে, টিটা আমরা জানি এইরকম দেখতে, টিটা এইরকম দেখতে, টি এর কাজটা হচ্ছে হরাইজন্টাল লাইন জয়েন করা, হরাইজন্টাল লাইন ড্র করা। তাহলে টিটাকে নিয়ে গিয়ে এইখানে নিয়ে গিয়ে দুটো পয়েন্টকে অ্যাডজাস্ট করে আমাদের লাইনটাকে টেনে নিতে হবে। এরপর এটাকে ভার্টিক্যালি প্লেস করব, এই দুটো পয়েন্ট জয়েন, এই দুটো পয়েন্ট জয়েন, ফাইনালি এটা জয়েন করে নিতে পারবো টি দিয়ে। তাহলে এইগুলো হচ্ছে যে টি দিয়ে আমরা বসিয়ে বা ডায়াগোনাল স্কেল ইউজ করে মেজারমেন্ট করে আমরা টি দিয়ে জয়েন করে মার্জিনটা পেয়ে যাচ্ছি। তো মার্জিনটা করার পর নেক্সট যে কাজটা আমাদের করতে হবে, এবারে আমি সেটাতে আসছি। যে ড্রয়িং শিট আছে, সেট স্কোয়ার, টি স্কোয়ার, ডায়াগোনাল স্কেল, কম্পাস, পেন্সিল, এগুলো রেডি। এরপর আমাদের কিছু ড্রয়িং, মানে আমরা লাইনের টাইপস বা লাইন কি জিনিস সেটাও শিখে ফেলেছি। এরপরে যেটা শিখবো যে এই লাইনগুলো দিয়ে বা কিভাবে আমরা ড্রয়িং স্টার্ট করব বা কি করব। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লাইনকে কি করে ডিভাইড করতে হয়। হাউ টু ডিভাইড আ লাইন, হাউ টু ডিভাইড আ লাইন, তার মানে একটা লাইন থাকছে হচ্ছে এই রকম, সে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এ বি একটা লাইন যার লেন্থটা আননোন, সেই লাইনটাকে আমরা ডিভাইড করতে চাইছি। তো এখানে জানতে হবে যে কটা ডিভিশনে ডিভাইড করব, মানে সেটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে নাম্বার অফ ডিভিশন সেটা তো নিশ্চয়ই ফিক্সড থাকবে। তো কটা ডিভিশন আমরা করব সেই জিনিসটা আমরা এখানে শিখব। তো তাহলে প্রথমে একটা লাইনকে আমরা কিভাবে নাম্বার অফ ডিভিশনে ভাগ করতে পারি দেখা যাক। এখানে যে লাইনটা আমি নিয়েছি এ বি, যে কোনো একটা লাইন, এখানে এ বি লাইনের যে কোনো একটা পয়েন্ট এ বা বি, হয় এ বা বি, যে কোনো একটা পয়েন্ট থেকে যে কোনো অ্যাঙ্গেলে আর একটা লাইন ড্র করতে হবে। ব্যাপারটা কিরকম ভাবে, এখানে আমরা বসাবো হচ্ছে সেট স্কোয়ার। এই যে লাইনটা আমি করলাম এটা তো যে কোনো লাইন, সেটাও সেট স্কোয়ার দিয়ে হবে। এই এ বা বি পয়েন্ট থেকে সেট স্কোয়ার বসিয়ে 45 ডিগ্রি বা 30, 60 সেট স্কোয়ারটা বসিয়ে আমরা আর একটা লাইন ড্র করলাম সেই পয়েন্টের, এটা যে কোনো লেন্থ, যে কোনো যতটা খুশি বড় হতে পারে, এই পয়েন্টটার নাম দিলাম সি। তো এ বি সি, এ বি পার্টটাকে আমাদের ডিভাইড করতে হবে, তার জন্য আমি একটা লাইন নিয়ে নিলাম এসি। এবারে আমরা নেব হচ্ছে কম্পাস। তো সেই কম্পাসে ধরো প্রথমে আমরা যদি চাই এ বি কে আমরা তিনটে ডিভিশন করব, তিনটে ডিভিশন করব। দেখো দুটো ডিভিশন করাটা তো খুব সহজ, আমরা কম্পাস দিয়ে হাফের বেশি যে কোনো একটা রেডিয়াস নিয়ে, যে কোনো একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক, একটা আর্ক এখানে বসিয়ে একটা আর্ক, একটা আর্ক দিয়ে জয়েন যদি করি, তাহলে যেটা আসবে
সেটাই হচ্ছে একটা পয়েন্ট, সেন্টার পয়েন্ট বা মিড পয়েন্ট এবি। তার মানে দুভাগে ভাগ করতে গেলে সেটা সম্ভব। কিন্তু যদি আমরা এই লাইনটাকে আমরা এইভাবে ড্র করতে যাই, যেমন আমি দেখাচ্ছি, এবি লাইনটাকে আমরা তিনটে ডিভিশনে ডিভাইড করতে চাইছি। এবি লাইনের তিনটে ডিভিশন হবে, ইকুয়াল ডিভিশন। তাহলে আমরা দেখলাম যে বাইসেকশন করাটা খুব সহজ। এটা আমরা জানি যে কম্পাস বসিয়ে এ এবং বি দুটো এন্ড থেকে হাফের বেশি ডিস্টেন্স নিয়ে বোথ সাইডে আর্কেডে করা যায়। কিন্তু এটাই যদি তিনটে ডিভিশন, চারটে ডিভিশন, পাঁচটা ডিভিশন হয়, তাহলে মেথডটা কিরকম? সেই মেথডটা হচ্ছে যে যে কোনো একটা পয়েন্ট থেকে এ বা বি, যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা একটা লাইন ড্র করব এইরকম। এই একটা লাইন ড্র করলাম যে কোনো একটা পয়েন্ট থেকে, এটার নাম দিয়ে দিলাম সি। এবারে কম্পাস বসিয়ে আমরা এখানে তিনটে আর্ক কেটে নেব। কিরকম? এ তে বসিয়ে 1 2 3, মানে এটা যে কোনো হতে পারে, এই মেজারমেন্টটা যে কোনো হতে পারে, যে কোনো মেজারমেন্ট নিয়ে একবার, দুবার, তিনবার। তাহলে এই পয়েন্টটার নাম দিলাম 1, এটা 2, এটা 3। তাহলে এইটা আমরা বলতে পারি A1 ইকুয়াল টু 1 2 ইকুয়াল টু 2 3, এটা বলাই যায়। A1 ইকুয়াল টু 1 2 ইকুয়াল টু 2 3। তো এখানে আমরা যেটা করব, 3 পয়েন্টের সাথে বি পয়েন্টটা জয়েন করব, 3 পয়েন্টের সাথে বি পয়েন্টটা জয়েন করে দেব, দিলাম। তাহলে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, AB3, একটা ট্রায়াঙ্গেল। এবারে আমরা সেট স্কোয়ারটা বসাবো এইভাবে। এটা হচ্ছে 30 60 সেট স্কোয়ার। হ্যাঁ, এর নিচে 45 ডিগ্রি সেট স্কোয়ারটাকে আমরা বসিয়ে দেবো এইভাবে। তাহলে দেখা যাচ্ছে এই দুটোকে যদি আমরা হোল্ড করি একসাথে, এবং এই যে সেট স্কোয়ারটাকে আমরা এই সেট স্কোয়ারের উপর স্লাইড করাতে পারি, আপ ডাউন বা এই ডাইরেকশনে স্লাইড করাতে পারি। তো স্লাইড করিয়ে আমরা এই পজিশনে নিয়ে আসবো, 2 পয়েন্টে নিয়ে আসবো। হ্যাঁ, এটাকে যদি আমরা 2 পয়েন্টে নিয়ে আসি এইভাবে, এইভাবে যদি আমরা নিয়ে আসি, তাহলে 2 পয়েন্ট থেকে একটা লাইন ড্র করব যেটা হবে B3 এর প্যারালাল। ঠিক একইভাবে সেট স্কোয়ারটাকে মুভ করে 1 পয়েন্টে নিয়ে আসব, আবার একটা লাইন ড্র করব যেটা হবে হচ্ছে এই লাইনের প্যারালাল। তাহলে প্রথমে আমরা করেছিলাম B3 জয়েন করেছিলাম, তারপরে 2 এবং 1 থেকে দুটো লাইন ড্র করলাম যেটা হচ্ছে B3 এর প্যারালাল। তাহলে 1 এর জন্য আমরা পেলাম 1 ড্যাশ, 2 এর জন্য পেলাম 2 ড্যাশ, তাহলে এবি তো আছেই। তাহলে এখানে দেখা যাচ্ছে A1 ড্যাশ একটা অংশ, 1 ড্যাশ 2 ড্যাশ একটা পার্ট, 2 ড্যাশ বি আর একটা পার্ট। তার মানে এখানে তিনটেই ইকুয়াল। কি করে বোঝা যাবে? তার জন্য আমাদের কম্পাস বা ডিভাইডার আছে। কম্পাস বসিয়ে আমরা চেক করতে পারি A1 ড্যাশ ইকুয়াল টু 1 ড্যাশ 2 ড্যাশ ইকুয়াল টু 2 ড্যাশ 3 ড্যাশ অর নট। 2 ড্যাশ 3 ড্যাশ মানে 2 ড্যাশ বি, 3 ড্যাশ তো নেই। 2 ড্যাশ থেকে বি, 1 ড্যাশ থেকে 2 ড্যাশ, A1 ড্যাশ, এই তিনটে ইকুয়াল হচ্ছে কিনা চেক করে নেওয়া যাবে, চেক করে নিতে হবে। ব্যাপারটা এর এতটাই সহজ। তাহলে আমি আরেকবার ছবিটা দেখাচ্ছি, যেখানে একটা লাইনকে 4টে ডিভিশন বা 6টা ডিভিশন বা যে কোনো নাম্বার অফ ডিভিশন করা যাবে। ধরো আমি একটা লাইন ড্র করলাম এইটা, এই লাইনটা যে কোনো লেন্থ হতেই পারে। তো এই লাইনটাকে যদি আমরা দেখাই যে এটাকে 4টে ডিভিশন করতে চাই, তো 4টে ডিভিশন করতে গেলে প্রথমে কি করব, যে কোনো একটা লাইন থেকে, যে কোনো একটা পয়েন্ট বা এন্ড থেকে, টার্মিনাল থেকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করব যে কোনো লেন্থের। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। যে প্রথমে লাইনটা ড্র করার পর এই লাইনটাকে আমরা ডিভাইড করতে চাই, তো সেই লাইনটাকে যেটাকে ডিভাইড করব সেখানে যে কোনো একটা পয়েন্ট থেকে, এন্ড থেকে যে কোনো অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করব। এবারে কম্পাস নিয়ে সেখানে যে কোনো একটা আর্ক লেন্থ নিয়ে 1 2 3 থেকে বাড়িয়ে দিই 4, 4টে আর্ক লেন্থ নিলাম, 4টেই তারা সমান হবে। এখান থেকে এটা 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 এবং এটা 4টেই সমান, 1 2 3 এবং 4। তাহলে ফোর্থ যে পয়েন্টটা হলো, এখানে এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, 4টেই যেন সমান হয়।
তাহলে দরকার মতো আমরা এই লাইনটাকে এক্সটেন্ড করতে পারি, বা যদি এই আর্ক লেন্থটাকে আমরা ছোট নিই তাহলে 4 নম্বর পয়েন্টটা আগে যেরকম এলো তো আগেই শেষ হয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে 4 এর সাথে আমাদের এইটা জয়েন করতে হবে, এটা জয়েন করলাম। এবারে যে কোনো একটা সেট স্কোয়ারের সাথে এই লাইনটাকে অ্যালাইন করতে হবে। অ্যালাইনমেন্ট একটা টার্ম, অ্যালাইনমেন্ট একটা মেথড, যেখানে আমরা ইনস্ট্রুমেন্টের যে কোনো এজকে, লাইক টি স্কোয়ার বা সেট স্কোয়ার, যে কোনো এজকে বা টি স্কোয়ারের যে ব্লেডটা আছে তাকে, অথবা সেট স্কোয়ারের যে কোনো এজকে বা যে কোনো সাইডকে আমরা এক্সিস্টিং লাইনের সাথে ম্যাচ করাতে পারি, সেই মেথডটাকেই আমরা বলি অ্যালাইনমেন্ট। তাহলে সেট স্কোয়ারটাকে আমাদের বসাতে হবে এইভাবে। ধরো আমি একটু ছোট করে দেখাচ্ছি, এখানে এটা একটা 45 ডিগ্রি সেট স্কোয়ার এইভাবে আছে, এই লাইনের সাথে এটা অ্যালাইন করে নিতে হবে, এবং তার নিচে আমাদের দেখাতে হবে এই সেট স্কোয়ারটা আছে 45 এবং 30-60 ডিগ্রি, এই সেট স্কোয়ারটা। তার নিচেরটাকে আমরা ফার্মলি ফিক্স করে উপরটাকে আমরা স্লাইড করাবো এইভাবে। তাহলে এটাকে স্লাইড করিয়ে প্রথমে নিয়ে আসবো 3 পয়েন্টে, যেহেতু এই লাইনটার সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, তাহলে এই লাইনের প্যারালাল লাইন করার জন্য একটা সেট স্কোয়ারকে আমরা ধরবো, আর একটা সেট স্কোয়ারকে স্লাইড করিয়ে 3 পয়েন্টে নিয়ে আসবো, আমরা এই লাইনটা ড্র করব। এবারে 2 পয়েন্টে নিয়ে আসবো, এই লাইনটা ড্র করব। তারপরে আমরা 1 পয়েন্টে নিয়ে আসবো, এই লাইনটা ড্র করব। তো তাহলে দেখা যাচ্ছে যে এই লাইনটা অলরেডি 4টে ডিভিশনে ডিভাইড করে ফেলতে পারলাম। তো সেটা ইকুয়াল হয়েছে কিনা দেখার জন্য আমাদের এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, তো সেটা করার জন্য কম্পাস বসিয়ে বা ডিভাইডার দিয়ে মেপে নিলেই হবে। যদি না ম্যাচ করে তাহলে বুঝতে হবে যে এইখানে কোথাও কোনো একটা জায়গায় সামান্য গোলমাল আছে, হয় লাইনটা ঠিক মতো ড্র করা হয়নি, বা এই আর্ক গুলো সমান হয়নি। আর্ক বসানোর সময় কম্পাসটা যেন ঠিক পয়েন্টে মিট করে, ঠিক পয়েন্টে মিট করে, ঠিক ইন্টারসেক্টিং পয়েন্টে, সেটা দেখা দরকার। আর যখন সেট স্কোয়ারটাকে আমরা অ্যালাইন করছি সেখানেও প্যারালালিটি দেখে নিতে হবে, যাতে কোনো রকম এরর না থাকে, দুটো এজ যেন একদম একটা একটার গায়ে যেন, আই মিন এই যে এজটা, এই এজটা যেন এই লাইনের সাথে এক্স্যাক্টলি মিশে যায়, সেটা দেখে নিতে হবে। তারপর এটাকে ফিক্স করে আর একটা সেট স্কোয়ারকে সরিয়ে দুটো সেট স্কোয়ার দিয়ে আমরা কিন্তু প্যারালাল লাইন ড্র করতে পারবো। এবং প্যারালাল লাইন ড্র করার সাথে সাথে এই 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 1 পয়েন্ট, এই 3টে পয়েন্ট থেকে প্যারালাল লাইন ড্র করে আমাদের আমাদের যে কাজটা সেটা কমপ্লিট হয়ে যাবে, সাকসেসফুল হবে, এবং লাইনটাকে আমরা 4টে ডিভিশনে ভাগ করে ফেলতে পারবো। তাহলে এইটা হচ্ছে একটা মেথড যেখানে আমরা দুটো জিনিস মেনলি শিখলাম। কি শিখলাম? যে হাউ টু ডিভাইড আ লাইন ইন এনি নাম্বার অফ ইকুয়াল ডিভিশন, হাউ টু ডিভাইড আ লাইন ইন এনি নাম্বার অফ ইকুয়াল ডিভিশনস। এইটা আমরা শিখলাম এখানে, যে হাউ টু ডিভাইড এ লাইন ইন এনি নাম্বার অফ ইকুয়াল ডিভিশন। একটা লাইনকে কি করে যে কোনো নাম্বারে, সেটা হতে পারে 3, 4, 5, 6, এন নাম্বার অফ ইকুয়াল ডিভিশনে আমরা ডিভাইড করা শিখে ফেললাম। এনটা বলা থাকবে বা সেটা দরকার মতো করে নিতে হবে। বেশ, আর কি শিখলাম? আর দেখলাম যে দুটো সেট স্কোয়ারকে কাজে লাগিয়ে কি করে প্যারালাল লাইন ড্র করা যায়। প্যারালাল লাইন ড্র করা যায়, দুটো সেট স্কোয়ার দিয়ে প্যারালাল লাইন কি করে ড্র করা যায় সেটাও কিন্তু একসাথে আমরা শিখে ফেললাম। তাহলে দুটো সেট স্কোয়ারকে কাজে লাগিয়ে প্যারালাল লাইন যেমন করা যায়, তেমনি পারপেন্ডিকুলার লাইনও করা যায়। সেটা কি রকম? ধরো একটা সেট স্কোয়ারকে আমি এই রকম বসিয়েছি, এইটা একটা সেট স্কোয়ার, আর একটা সেট স্কোয়ারকে এর সাথে আমরা বসাবো এইরকম ভাবে, 30-60 সেট স্কোয়ারকে বসালাম এইরকম। তাহলে এটা বসিয়ে আমরা একটার সাথে আর একটা, যদি এইটাকে ফিক্স করি, যদি সরি এটা তো ইরেজ হয়ে যাচ্ছে, যদি আমরা এইটাকে ফিক্স করি, এইটাকে ফিক্স করে এইটাকে স্লাইড করতে পারি, আর যদি এইটাকে ফিক্স করি এইটাকে রেসপেক্টে আমরা স্লাইড করাতে পারি।
তাহলে যদি এই এজের সাথে কোনো লাইন প্যারালাল হয়, তাহলে তার প্যারালাল লাইন করার জন্য এইভাবে সেট করার পর এই এজটা দিয়ে আমরা এই লাইনটা প্যারালাল লাইন করতে পারি। তেমনি একইভাবে যদি পারপেন্ডিকুলার করতে হয়, তাহলে দেখো এইখানে এই এজের ওপর এই অ্যাঙ্গেলটা 45, এটা 45, কিন্তু এটা তো 90 ডিগ্রি। একটা লাইন আছে, আমরা ধরেই নিচ্ছি একটা লাইন আছে এইরকম, এই লাইনটা এই লাইনের সাথে, মানে আমি যদি অন্যভাবেও করি, একটা এইরকম লাইন আছে, এই লাইনের পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে সেট স্কোয়ারকে নিয়ে আসব, এই সেট স্কোয়ার দিয়ে প্রথমে অ্যালাইন করে নেব এই লাইনটাকে। এবারে আরেকটা সেট স্কোয়ারকে বসাতে হবে যেটা কিনা 90 ডিগ্রি হয়। তো এখানে সেট স্কোয়ার পজিশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যদি 45 ডিগ্রি অ্যাডজাসেন্ট সাইড বা অ্যাঙ্গেল দুটো আছে সেই দিকটাকে ইউজ করি, তাহলে কিন্তু এর পারপেন্ডিকুলার ড্র করতে পারবো না। তো তাহলে কি করতে হবে, এই জায়গাটাই মেন ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের সেট স্কোয়ার দিয়ে পারপেন্ডিকুলার লাইনও ড্র করতে লাগে। তো তাহলে আমরা এইভাবে কাজে লাগাবো, এইটা সম্ভব। তাহলে সেট স্কোয়ারটাকে যদি আমরা এইভাবে কাজে লাগাই, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবারে এর সাথে আমরা 30, 60 সেট স্কোয়ারটাকে বসিয়ে দেবো, এবং এইটাকে স্লাইড করে আমরা এইটাকে যদি এই দিকে স্লাইড করি, তাহলে এই এজটা এখানে চলে আসবে, এই অ্যাঙ্গেলটা তৈরি হবে 90 ডিগ্রি। আমরা যদি এইভাবে লাইন ড্র করি, এই এজটা দিয়ে যদি আমরা এই লাইনটা ড্র করি, তাহলে এই এক্সিস্টিং লাইনের পারপেন্ডিকুলার সম্ভব। তাহলে যে কোনো লাইনের প্যারালাল এবং যে কোনো লাইনের পারপেন্ডিকুলার, যে কোনো এক্সিস্টিং লাইনের প্যারালাল বা পারপেন্ডিকুলার ড্র করতে গেলে আমাদের এই দুটো সেট স্কোয়ারকে কাজে লাগাতে হবে। অ্যাপার্ট ফ্রম মেজারিং দিস 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, দুটো সেট স্কোয়ার বসিয়ে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। সুতরাং সেট স্কোয়ারের প্রয়োজনীয়তা বা কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ভীষণভাবে কাজে লাগে। অনেক সেট স্কোয়ারে আবার স্কেলিং করা থাকে বা গ্র্যাজুয়েশন করা থাকে। তো আমরা সেই স্কেলটাকে ইউজ করি না বা করব না, তার কারণ ডায়াগোনাল স্কেলটা আমরা অনেক বেশি অথেন্টিক হিসেবে ধরি এবং তার মেজারমেন্টটাকে পারফেক্ট হিসেবে ধরি। ঠিক আছে, তাহলে এখানে সেট স্কোয়ারের যে ফাংশন সেগুলোও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে বা পরিষ্কার হয়ে গেল। তো যখন কাজ করবে তোমরা একটু নিজেরাই প্র্যাকটিস করে নিলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে যে কি করে দুটো সেট স্কোয়ার দিয়ে প্যারালাল লাইন, পারপেন্ডিকুলার লাইন করা যাচ্ছে। এবারে সেট স্কোয়ার দিয়ে যদি অ্যাঙ্গেল মেজার করতে হয়, তাহলে সেটাকে আমরা এই টি এর ওপর এই সেট স্কোয়ারটাকে আমরা এইভাবে বসাতে পারি। এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে যদি আমাদের 60 ডিগ্রি মেজার করতে হয়, তাহলে আমরা এইভাবে, বা 30 ডিগ্রি যদি মেজার করতে হয় তাহলে এইভাবে। তাহলে সেই অ্যাঙ্গেলগুলো বা লাইনগুলো ড্র করার জন্য আমরা কিন্তু সেট স্কোয়ারকে এইভাবে টি এর ওপর বসিয়ে কাজটা করতে পারি।